আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ঢাকা উত্তরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আতিকুল ইসলাম। সৈয়দ আশরাফের আসনে লড়বেন তাঁর বোন জাকিয়া নূর লিপি। জাতীয় ঐক্যফ্রন্টকে 2রা ফেব্রুয়ারি গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভোট কারচুপির নির্বাচন আড়ালের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী, অভিযোগ মির্জা ফখরুলের। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তোলার নেতিবাচক ধারণার বহিঃপ্রকাশ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ 1 আসনের পুনর্নির্বাচনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গণভবনে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে এই কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ধিত অংশের দলের কাউন্সিলর প্রার্থী নিয়ে আলোচনা হয়। এছাড়া কয়েকটি পৌরসভা ও 29টি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। গত 3রা জানুয়ারি সদ্য নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেলে কিশোরগঞ্জ 1 আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে 2017 সালের 30 নভেম্বর আনিসুল হক মারা গেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদটিও শূন্য হয়। সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি, সৈয়দ নজরুল ইসলামের মেয়ে, তাকে আমরা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসায়ী নেতা, তিনি অবশ্য মনোনয়ন পাওয়ার পর হাইকোর্টের মামলার কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়, কিন্তু তিনি তার কাজ বন্ধ রাখেননি, কন্টিনিউ করেছেন। সেজন্য আমরা তাকেই আমাদের আবারও মোহাম্মদ আতিকুল ইসলাম আপনাকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কার মনোনীত প্রার্থী। জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী 2রা ফেব্রুয়ারি বিকাল 3টায় গণভবনের শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীকে চিঠি দিয়ে এই আমন্ত্রণ জানান তিনি। নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভোট কারচুপির নির্বাচন আড়ালের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বানকে কথার কথা দাবি করে তিনি বলেন, সংসদে যোগ দেবে না বিএনপি। আরও জানাচ্ছেন মইনুল আহসান। নিজের ৭১তম জন্মদিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসা সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বক্তব্যে সত্য আড়াল করার ব্যর্থ চেষ্টা করেছেন সরকার প্রধান। গিল্টি কনফারেন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন, কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে যে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যাটা উনি দিয়েছেন, কেন বিএনপি ভালো করতে পারলো না, কেন তারা এত ভালো করলেন। এই নির্বাচন বাংলাদেশে একটা বড় রকমের ক্ষতি করে দিয়েছে, দীর্ঘস্থায়ী। এই নির্বাচনের ফলে মানুষের নির্বাচন প্রতিষ্ঠানটার উপরে আস্থা চলে গেল, এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের উপরে আস্থা চলে গেল, এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপরে আস্থা চলে যাচ্ছে, এই জন্যে যে রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে যে উন্নয়নের তথ্য দেয়া হয়েছে তাকে শুভঙ্করের ফাঁকি বলে দাবি করেন মির্জা ফখরুল। এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এই উন্নয়ন তো একটা পুরোপুরি ধোঁকার উন্নয়ন। কিছু মানুষ বড় হচ্ছে, অত্যন্ত ধনী হচ্ছে। আপনাদের পত্রপত্রিকাতে বিভিন্ন রিপোর্টও এসছে যে বাংলাদেশের ধনীর সংখ্যা এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
আর গরিব গরিব হচ্ছে, প্রতি দ্রব্যের মূল্য বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা নিচে চলে যাচ্ছে, আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই। এ সময় প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়ে দলের অবস্থানও তুলে ধরেন বিএনপি মহাসচিব। আমাদের সঙ্গে যখন সংলাপ হলো, তিনি বলেছেন যে কোনো গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না, একটাও তারা রাখেন, এবং নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, কিছুই করা হয়নি। একইভাবে আজকে যে কথাগুলো উনি বলছেন, এটা তো তার শুধুমাত্র কথার কথা, এগুলো উনি সবসময় বলেন। আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি, সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এ বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। এর আগে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অসুস্থ কারাবন্দী খালেদা জিয়াকে বারবার আদালতে হাজির হতে বাধ্য করা হচ্ছে। অবিলম্বে দেশনেত্রীর সুচিকিৎসা নিশ্চিত ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, বিএনপিতে ভাঙন ধরানোর সরকারের চেষ্টা সফল হবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠি দিয়েছেন তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলা নেতিবাচক ধারণার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগের পক্ষে যে গণজোয়ার চলছে তারই প্রতিফলন ঘটবে ডাকসু নির্বাচনেও। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে চাকুরি নিয়ে এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেন, শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা জাতির উন্নয়ন চায় না তারা দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করে। আসলে যারা বিতর্ক খুঁজে তারা বিতর্ক দেয়। দেখেন, বাংলাদেশের ইতিহাসে, আমেরিকার বোধহয় ইতিহাসে একটা দেশে সুন্দর ইলেকশন হয়েছে, সেই জন্য সেই দেশের প্রেসিডেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠিটা পাঠিয়েছেন। ফেক টেক যাদের অভিজ্ঞতা আছে তারা হয়তো এই ধরনের নেতিবাচক কথা বলতে পারে। এই মন মানসিকতা থেকে আমাদের উত্তরে আসতে হবে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে অপর এক অনুষ্ঠানে দেশে ধনী গরিবের বৈষম্য দূর করতে সকলের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, নিজেদের অধিকার নিশ্চিত করতে জনগণ বারবার নৌকা মার্কায় ভোট দিচ্ছে। এইবার নৌকা ভোট দিয়ে শেখ হাসিনাকে মানুষ রায় দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে যে বঙ্গবন্ধুর অসভ্যতা, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ তারা প্রতিষ্ঠিত করবে। ডাকসু নির্বাচন এই মাস আমি বিশ্বাস করি ছাত্রলীগের নৈতিক ঐক্য স্থাপিত হয়েছে। আবার আমরা সেই ৬৭-৬৮-এর মতো আবার ছাত্রলীগ বিজয় হয়ে ডাকসুকে তারা নেতৃত্ব দেবে। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নবম ওয়েজ বোর্ডের দ্রুত বাস্তবায়ন চায় সরকার। সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সাথে বৈঠক শেষে একথা জানান মন্ত্রিসভা গঠিত সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ইলেকট্রনিক মিডিয়াকে ওয়েজ বোর্ডের আওতায় আনার বিষয়ে আলোচনা হবে। এ সময় মিথ্যা প্রচারণা বন্ধে সব অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনার কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত নাদিরা কিরণের রিপোর্টে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সাংবাদিকদের বেতন ভাতা সহ সকল সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে আলোচিত হয়। সে বৈঠকে সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে কমিটি গঠন করে মন্ত্রিসভা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে গঠিত কমিটি শনিবার ছুটির দিনে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে। বৈঠক শেষে আহ্বায়ক জানান, আলোচনা সাপেক্ষে দ্রুততার সাথে বিষয়টি বাস্তবায়নে কাজ করছেন তারা। আমরা চাইছি এই বিষয়টি যত দ্রুত সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে একটা রিজনেবল রিয়েলিস্টিক সমাধান করার জন্য, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে প্রারম্ভিক কিছু আলোচনা করেছি। আলোচনার প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গেও আমরা আলোচনা করব। দ্রুত সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, ইলেকট্রনিক মিডিয়ার জন্য এমন বেতন কাঠামো নির্ধারণে সরকার ভাবছে কিনা। টেলিভিশনের বিষয়টিও আমরা বিবেচনায় আনব।
আমরা চিন্তা ভাবনা করছি এই আলোচনার প্রসেসের মধ্যেই এই বিষয়টিও চলে আসে। সম্প্রতি কিছু অনলাইন মিডিয়ার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠায় তা বন্ধে কঠোর হওয়ার কথাও জানান তথ্যমন্ত্রী। কিছু ভুইফোর অনলাইন যারা আসলে সত্য সংবাদের চেয়েও প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত, এগুলোকে আমরা চিহ্নিত করে আমরা সম্প্রচার নীতিমালা যখন হবে এবং এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অনেকের তথ্যপত্র সংগ্রহ করা হয়েছে। সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলো রেজিস্ট্রেশন ব্যবস্থা করে যেগুলো ভুইফোর সেগুলো অটোমেটিক্যালি তখন ফেজ আউট হয়ে যাবে। এ ব্যাপারে কাজ চলছে এবং সহসা আমরা করব এটি। এছাড়া নামে বেনামে থাকা গণমাধ্যম সাংবাদিকদের সচিবালয় প্রবেশ নিয়ন্ত্রণ ও অ্যাক্রেডিটেশন কার্ড প্রদান বন্ধে নতুন তালিকা করার কথাও জানান তথ্যমন্ত্রী। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে বিতর্কের সুযোগ নেই। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে মালিক শ্রমিকদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পোশাক খাতে সাম্প্রতিক মজুরি বিতর্ক নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। মাহবুবুল আলমের রিপোর্ট। রপ্তানি আয়ের বড় উৎস পোশাক খাতের মজুরি নিয়ে অসন্তোষ নতুন ঘটনা নয়। মালিক শ্রমিক ও সরকারি প্রতিনিধিদের নিয়ে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের নির্দিষ্ট মেয়াদ শেষে মজুরি সমন্বয়ের বিষয় নিয়ে সমস্যা থাকবে না, শ্রমিকদের এমন প্রত্যাশা থাকলেও সবশেষ নতুন মজুরি কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে শ্রমিকরা। কেন এই অসন্তোষ তা খুঁজে বের করতেই গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এই খোলা আলোচনা, যাতে শ্রমিক প্রতিনিধি আর গবেষকরা তাদের মতামত তুলে ধরেন। একটা ভুতুরে শব্দ যে পিছন থেকে কেউ করছে, এই জায়গাটা না বলে স্পষ্টভাবে ধরে এনে আমার দেশের জাতীয় শিল্প নষ্ট হয়ে যাবে, তার বিরুদ্ধে আমরা সবাই মিলে যুদ্ধ করতে রাজি আছি। রেজিস্ট্রেশন নাই, তাদেরকেও আমরা শ্রমিক প্রতিনিধিত্ব করতে দিচ্ছি এবং সরকার দিচ্ছে, তাইলে আমরা তো কোনো জায়গায় ডিভিশন রাখতে চাই না। মালিক প্রতিনিধিরা বলছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কোনো কারখানা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, শ্রমিকদের ন্যায্য দাবিও মেনে নেওয়া হবে। কিন্তু বাইরে থেকে কারখানা অচল করার চক্রান্ত বন্ধে সরকারি হস্তক্ষেপ চান তারা। গ্যাসের খরচ বৃদ্ধি পেয়েছে 5%, ফ্রেট 50%-এর মতো বাড়িয়ে দিয়েছে। এই জিনিসটাকে যদি আমরা হোলিস্টিক্যালি না দেখি, শুধু শ্রমিকের উপরে আর উদ্যোক্তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু will not be able to find a solution. মজুরি এবং আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, এই বিষয়গুলোকে সমাধান করার জন্য একটি বিশ্বাসযোগ্য একটা প্রাতিষ্ঠানিক কাঠামো রাখতে হবে। একটা হলো এই মুহূর্তের সলিউশন, আরেকটা হলো আমার যে কাঠামোগত ট্রান্সফরমেশন ওইটাকে ইজ করার জন্য একটা জায়গায় রাখতে হবে। পোশাক খাতের উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার পরামর্শ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ একটা বাইসাইকেলের দুটো চাকা, আমাদের বসতে হবে। সিপিডি এরকম করে আমাদের কথাগুলো আমি বলতে পারবো, দুই পক্ষ বলতে পারবো, আমরা ওইখানে হালকা হবে, কিন্তু ফাইনালি আমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিতে চাই। সিপিডির এই সেমিনারে পোশাক খাতের টেকসই মজুরি কাঠামো বাস্তবায়নে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন আয়োজিত সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ বলেন, হজ নিয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন আয়োজিত সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর মহাখালী মসজিদে গাউসুল আজম কমপ্লেক্স ময়দান সারা দেশের মাদ্রাসা শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে বলেন, তার মন্ত্রণালয়ে কোনো কাজের ফাইল আটকে থাকবে না, যথাসময়ে সব কাজ সম্পূর্ণ করার আশ্বাস দেন তিনি। এই প্রতিষ্ঠানের আওতায় যদি কোনো কাজ আমি করতে পারি, আপনাদের যে দাবি দেওয়া সেগুলা প্রক্রিয়া করে নির্দিষ্ট লাইন লিস্টের মাধ্যমে সেগুলো সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এগুলো পড়ে থাকবে না, ইনশাআল্লাহ আমি এগুলা। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ধর্ম মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না, হজ যাত্রীদের যাতে চোখের পানি ফেলতে না হয় সে লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। ধর্ম মন্ত্রণালয় একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গার সম্মান যিনি নষ্ট করবেন, এইখানে তার কখনো কোনোদিন জায়গা হবে না। যারা হজে যায় তাদের চোখ দিয়ে পানি পড়ে, আমরা চেষ্টা করব সকলে মিলে
আল্লাহ মেহমানদের চোখের পানি আমরা ও দেখতে চাই না, পড়তে দেব না। দুর্নীতির সাথে কারো সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসা শেষে আগামী 30শে জানুয়ারির মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা। এরশাদের রোগ মুক্তি কামনায় রাজধানী কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। জাতীয় পার্টির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন সহ আসন সংখ্যা 1/3 বৃদ্ধির দাবি জানিয়েছে মহিলা পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়। এ সময় নারী নির্যাতনে বন্ধে জিরো টলারেন্স নীতি নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। উন্নয়নের যে একটা ধারা সৃষ্টি হয়েছে এবং সেইখানে যে নারী যে অংশগ্রহণ করছে, নারী যে অবদান রাখছে, সেইটা যদি আমি স্থায়িত্বশীল করতে চাই, নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু আমার এই নারী নির্যাতন বন্ধ করতে হবে। ধর্ষণ, মানে একটা ভয়াবহতা, একটা নৃশংসতা, এই জায়গাটায় সরকার যদি শূন্য সহিষ্ণুতার নীতি ঘোষণা না করে, জিরো টলারেন্স ঘোষণা না করে, যেটা জঙ্গিবাদের বিরুদ্ধে করছে, দুর্নীতির বিরুদ্ধে করছে, মাদকের বিরুদ্ধে করছে, এই ঘটনাটাকেও আমরা বলছি যে জিরো টলারেন্স ঘোষণা করে সরাসরি ভোটের মাধ্যমে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমই এর নেতৃত্ব নির্বাচনের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এ দাবিকে সামনে রেখে গার্মেন্টস মালিকদের নিয়ে স্বাধীনতা পরিষদের নামে নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। রাজধানী গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন না হয় বিজিএমই এর স্থবির সংগঠনে পরিণত হয়েছে। স্বাধীনতা পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সরকারি ও বেসরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 বছর করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে সাধারণ ছাত্র পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়। এ সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবি জানান তারা। ব্যবসায়ীদের হয়রানি দূর করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেশি ত্বরান্বিত করতে রাজস্ব আহরণের বিকল্প নেই বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আরিফ হোসেনের রিপোর্ট। কাস্টমস ও আয়কর কর্মকর্তাদের হয়রানির ভয়ে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা রিটার্ন দাখিল কিংবা আমদানি কর পরিশোধে আতঙ্কিত থাকেন, এমন মন্তব্য করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে তার কথার রেশ ধরে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেন, এখন আর ব্যবসায়ীরা হয়রানির শিকার হন না। কাস্টমস অনেক আগেই আধুনিকায়ন হয়েছে, ফলে ব্যবসায়ীরা আগে যে হয়রানির কথা বলতেন সেটা এখন আর নেই। আমাদের সেফটি নেট অনেক বড়, আমাদের লিভারেজিং ক্যাপাসিটি আমাদের অনেক বেশি। আমাদের জাতীয় মিশনের সাথে সরকারের যে মিশন 2041 সাল, একটি উন্নত বিশ্ব, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, এই মিশনের সাথে দেশের সকল মানুষকে এঙ্গেজ করাটাই হচ্ছে আমার মূল প্রতিপাদ্য বিষয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে এ খাতের কার্যক্রম জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত হওয়া প্রয়োজন। একজন খারাপ ব্যবসায়ীর জন্য 99 জন ভালো ব্যবসায়ী যেন অসুবিধা না। একই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা মশিউর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেশি ত্বরান্বিত করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই। আর এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে হলে রাজস্ব আদায়ে গতি আনতে হবে। সিএনএফ এজেন্টদের এবং যারা ব্যবসা বাণিজ্য করেন এবং আমাদের কর্মকর্তা, তাদের কোনো গাফিলতির কারণে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটিও শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশ সহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন WCO সদস্যভুক্ত 179টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। 2009 সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন 26 জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকেই বাংলাদেশও দিবসটি উদযাপন করছে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।
নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ। এই উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। পরে শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সমাজ এবং রাজনীতি থেকে সহিংসতা ও উগ্রবাদ নির্মূল করতে সবার সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে পারিবারিক নির্যাতন বন্ধে ঘর থেকেই সচেতনতা বাড়াতে হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তরুণদের সম্পৃক্ত করেই সমাজ থেকে অন্যায় দূর করতে হবে। শারফুল আলমের রিপোর্ট। না বুঝে ভুল ব্যাখ্যায় অনেকেই অন্ধকার জগতে পা দিচ্ছেন। এতে সমাজ ও দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমন বাস্তবতায় এবারের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় রাজনৈতিক দলগুলোর দায়িত্বপূর্ণ ভূমিকায় পারে উগ্রবাদ বন্ধ করতে। বিষয়ের পক্ষে বিপক্ষে লালমাটিয়া মহিলা কলেজ ও তেজগাঁও কলেজের বিতর্কিকরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। সাধারণ পর্যায়ের মানুষগুলোর মধ্যে যে ধরনের উগ্রতাবাদ সৃষ্টি হচ্ছে সেগুলো কখনো রাজনৈতিক দলের মাধ্যমে সৃষ্টি হচ্ছে না। বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যে কোনো সমস্যা সমাধানে যুবদের ভূমিকাই সবচেয়ে বেশি, আর তাই তাদেরকে সম্পৃক্ত করে সব সমস্যার সমাধানের তাগিদ দেন তিনি। তারুণ্যেই রুখে দিতে পারবে আমাদের যে জঙ্গিবাদ, আমাদের যে উচ্ছৃঙ্খলতা, আমাদের যে এখন যে সহিংসতা, সেগুলো কিন্তু তারা তুলে দিতে পারবে। সকলেই যদি সম্পৃক্ত হয়ে আজকে আমরা যদি আমাদের এই যে জঙ্গিবাদ, সহিংসতা, উগ্রবাদের যদি কাজ করি, তাহলে কিন্তু আমরা আমাদের এই সহিংস মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। প্রতিযোগিতার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান, সামাজিক অস্থিরতার বহিঃপ্রকাশই হলো সহিংসতা। রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে সমাজের অনিয়ম দূর করার পরামর্শ দেন তিনি। রাজনীতিকে মুক্ত করতে হবে সহিংসতা উগ্রবাদ থেকে, সমাজকে মুক্ত করতে হবে, সামাজিক কর্মকাণ্ডকে মুক্ত করতে হবে, আমাদের আনন্দ উল্লাসকেও সহিংসতা থেকে মুক্ত করতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্পের আওতায় সহিংস ও উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় দেশের 16টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে 8টি দল এতে অংশ নেয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের দুদিনের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় দিনে ব্যাংকের চেয়ারম্যান সাইম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন, উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান খান, তরিকুল ইসলাম, মঞ্জুর মফিজ, শহীদুর রহমান খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীতে অনুষ্ঠিত হলো দম্পতিদের নিয়ে আয়োজন আমার পৃথিবী তুমির গ্র্যান্ড ফিনালে। স্থানীয় একটি কনভেনশন সেন্টারে পুরস্কৃত করা হয় সেরা 10 দম্পতিকে। রোদসী আয়োজিত ইভেন্ট অংশ নেওয়ার জন্য সব বয়সী দম্পতিদের কাছ থেকে বিয়ের অভিজ্ঞতা ও ছবি চাওয়া হয়েছিল। সেখান থেকেই সেরাদের বাছাই করেন রোদসীর বিচারক প্যানেল। তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির সম্পাদক সাবিনা ইয়াসমিন। রোদসীর উপসম্পাদক রওশন আরা জামান মিলি, সহযোগী সম্পাদক সোলাইমান হোসেন এই সময় উপস্থিত ছিলেন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে এমটিবির চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, ভাইস চেয়ারম্যান খাজা নার্গিস হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর ইলাহি, পরিচালক রাশেদ চৌধুরী, এম এ রৌফ জেপি, আব্দুল মালিক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক, গৌতম প্রসাদ দাস, তারেক রিয়াজ খান উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। দুবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শিরোপা জিতেছেন জাপানের নাওমি ওসাকা। গত বছর ইউএস ওপেন জয়ের পর অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন তিনি। এই জয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে সিমোনা হালেপকে সরিয়ে 1 নম্বরে উঠে এলেন 21 বছরের এই জাপানি তরুণী। আরও জানাচ্ছেন পরাগ আরমান।
আগের বছর ইউএস ওপেন জেতার পর টানা দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি ছিল জাপানের নাওমি ওসাকার সামনে। দুটি গ্র্যান্ড স্ল্যামের মালিক চেক তারকা পেত্রা কেভিতোভাকে হারিয়েই সেই রেকর্ড ছুঁলেন এই জাপানিজ তরুণী। ফাইনালে কেভিতোভাকে হারালেই বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলো, পেলেন নাওমি ওসাকা 7-6 গেমের ঘাম ছড়ানো জয়। দ্বিতীয় সেটে আর পেরে উঠলেন না তিনি। দারুণ আক্রমণাত্মক কেভিতোভা 7-5 গেমে জিতে ম্যাচ 3 সেটে নিয়ে যান। ম্যাচের প্রথম সেট জেতার পর আর কখনোই হারেননি নাওমি ওসাকা। সেই রেকর্ড অক্ষুণ্ণ রইল মেলবোর্ন পার্কের রড লেবার এরেনায়ও। 6-4 গেমে জেতেন তিনি। 2 ঘন্টা 27 মিনিটের লড়াই শেষে নাওমি ওসাকা জেতেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। সেই সঙ্গে দখল করেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও। অথচ গত বছরই ওসাকার র্যাঙ্কিং ছিল 72। পরাগ আরমান, এটিএন বাংলা। চট্টগ্রামে বিপিএলে খুলনা টাইটান্সকে 58 রানে হারিয়ে সিলেট সিক্সার্স। সিলেটের দিয়ে 196 রানের টার্গেট তাড়া করতে নেমে 11 বল বাকি থাকতেই 137 রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। সিলেটের স্পিনার নাবিল সামাদ 20 রানে নেন 3 উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 71 রানের উদ্বোধনী জুটিতে সিলেটকে দারুণ সূচনা পাইয়ে দেন লিটন দাস ও আফিফ হোসেন। আফিফ 49 ও লিটন 34 রান করেন। এরপর দুই অপরাজিত ব্যাটসম্যান সাব্বির রহমানের 44 ও মোহাম্মদ নওয়াজের 39 রানে 195 রান করে 4 উইকেট হারানো সিলেট সিক্সার্স। 10 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট সিলেটের। আর সমান ম্যাচে মাত্র 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে খুলনা। এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোর বিদায়ের পর সোলস্কায়ারের অধীনে এটি ম্যান ইউয়ের টানা 8ম জয়। এমিরেটসে গানারদের বিপক্ষে রেড ডেভিলদের প্রথম গোল আসে অ্যালেক্সিস সানচেজের কাছ থেকে। সাবেক ক্লাবের বিপক্ষে 31 মিনিটে ম্যান ইউকে এগিয়ে দেন তিনি। 2 মিনিটের মধ্যে জেসে লিঙ্গার্ড ব্যবধান দ্বিগুণ করেন। পরে এমরিক আবু মায়াঙ্গা 1 গোল শোধ করলে 2-1 ব্যবধান নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 82 মিনিটে তৃতীয় গোলটি করেন অ্যান্থনি মার্শাল। সুলতানা কামাল তাইকোয়ান্দো প্রতিযোগিতায় জুনিয়র ছেলে বিভাগে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং জুনিয়র মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ধানমন্ডি তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশন। বিকালে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাইকোয়ান্দো ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীতে শেষ হলো স্পোর্ট ফর টুমরো জুডো চ্যাম্পিয়নশিপ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাপান দূতাবাস ও বাংলাদেশের জুডো ফেডারেশনের যৌথ আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতার জুনিয়র এবং সিনিয়র বিভাগে 109 জন নারী জুডোকা অংশ নেন। জাপান দূতাবাসের হেড অফ কালচারাল অ্যাফেয়ার্স মাচিকো ইয়ামামুরা, জুডো ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু বকর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজধানী কুর্মিটোলায় অনুষ্ঠিত হল ত্রয়োদশ মোবিল কাপ গলফ টুর্নামেন্ট। এমজিএল বাংলাদেশ লিমিটেড এই টুর্নামেন্টের আয়োজন করে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও এমজিএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজমজেদ চৌধুরী সহ গলফাররা প্রতিযোগিতায় অংশ নেন। পরে কুর্মিটোলা ক্লাবের ব্যাংকোয়েট হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, কুর্মিটোলা গলফ ক্লাবের সহসভাপতি মেজর জেনারেল এনায়েতুল্লাহ এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকা উত্তরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আতিকুল ইসলাম। সৈয়দ আশরাফের আসনে লড়বেন তাঁর বোন জাকিয়া নূর লিপি। জাতীয় ঐক্যফ্রন্টকে 2রা ফেব্রুয়ারি গণভবনের শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভোট কারচুপির নির্বাচন আড়ালের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী, অভিযোগ মির্জা ফখরুলের। শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তোলার নেতিবাচক ধারণার বহিঃপ্রকাশ ও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।